পদত্যাগ চাইনি, এখনো চাই না। হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব শিগগির দেখতে পারি। সবার বিচার করা হবে এই দেশের আদালতে। খুনি শেখ হাসিনার এবং তার সরকারের, তার দোসরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। কোনো সময় নির্বাসনে, কোনো সময় নির্যাতনে, কোনো সময় কারাগারে, কোনো সময় কি যেন বলো এটা মৃত্যু গুহায়, কোনো সময় আয়নাগরে, এভাবেই দীর্ঘ 1.5 যুগ সময় আমার নিজেরই কেটেছে। তারপরেও শাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরো বেশি দিন বাঁচায় রাখেন। আমি অনুরোধ করছিলাম এদেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে মামুনুল হক সাহেবকে এবং অন্যান্য আমার যারা পরিচিত আছেন তাদের, আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা কেন করতে পারলেন না? অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা রেকর্ড হয়ে থাকবে। তবে আমার মনে হয় এখন থেকে আরও যতদিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে, ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে। এই জাতি যতদিন এই জাতির ইতিহাস থাকবে, এই দেশ থাকবে, আপনাদের এই রক্তদান, এই শাহাদাত আমরা স্মরণ করব, এই জাতি স্মরণ করবে, মুসলিম জাহান স্মরণ করবে। এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলো পানি নিভিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যা করলো। অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্লামেন্টে তামাশা করলেন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই শেখ হাসিনা রাজনৈতিক সিদ্ধান্তে, অবৈধ রাজনৈতিক সরকার, তারপরেও তো সরকারে ছিল, তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছেন। আরও কেউ হত্যাকাণ্ড, আসমান থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে, নিরীহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে। এরপরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে নাই, দোষ স্বীকার করে নাই, ক্ষমা প্রার্থনা করে নাই। উল্টো এই দেশের গণ অভ্যুত্থানকারীদেরকে তারা অপরাধী তকমা দিচ্ছে। এত বড় দুঃসাহস, এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী প্রত্যক্ষ করছে। আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, এই অবস্থায় সমস্ত শহীদের যদি আমরা বিচার চাই, তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরো অনেকগুলা গঠন করতে হবে। ট্রাইব্যুনালের তদন্ত টিম, প্রসিকিউশন, লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব এখনই যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন, শুরু করা হোক। বিচার কার্য অনেক দীর্ঘ প্রক্রিয়া, সেটা হয়তো সমাপ্ত হতে দেরি লাগবে। এখন যে আইসিটিতে মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য, সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনো খুব একটা দৃশ্যমান হচ্ছে না। আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক, জনগণের সামনে দৃশ্যমান হোক, দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফ্যাসিস্ট হাসিনা, জাতিসংঘ স্বীকৃত নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব শিগগির দেখতে পারি। সবার বিচার করা হবে এই দেশের আদালতে। খুনি শেখ হাসিনার এবং তার সরকারের, তার দোসরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয়। আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো রকমের ছেলে মানুষই না করা হয়। এদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য। যাই হোক, এই কথাগুলো এখানে আমার যথেষ্ট বলার সময় নেই এবং এইটা ফোরামও সেটা নয়। আমি শুধু আহ্বান করব, যাই হোক, শাপলা চত্বরের ওই
নির্মম বর্বর সারা পৃথিবীর ইতিহাসে যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, সেই রাতে আমি আর মাহমুদ ভাই জেলখানায় ছিলাম এবং পিজি হাসপাতালের আইসিইউতে আমরা পরস্পর মুখোমুখি ছিলাম। দুটা ছোট রুমে দেখা যেত, আমাদের একটা পর্দা ছিল। একটু আগেই সেই স্মৃতিচারণ করছিলাম। মাহমুদ ভাই অনশন করছিলেন প্রায় 7 দিন পর্যন্ত। তা আমি ওনাকে বলেছিলাম, মাহমুদ ভাই, আপনার মরে গেলে হাসিনা খুশি হবে, সুতরাং এই অনশন করে লাভ নাই, আপনি অনশন ভঙ্গ করেন। আমরা অনেকেই অনুরোধ করেছিলাম, পরে অনেক মুরব্বীদের অনুরোধে উনি অবশেষে 7 দিন পরে অনশন ভাঙলেন। সাথীজায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, আজকে নাম দেওয়া হয়েছে শাপলা স্মৃতি সংসদ। আমি মনে করি শাপলা আজীবন আমাদের সামনে জীবন্ত, এটা স্মৃতি না, এটা আমাদের জন্য জীবন্ত। এবং জীবন্ত এটা শুধু আমরা বলি না, কোরআনে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা হলো জীবন্ত। আমাদেরই অনেক ভাই যারা আমাদের সাথেই ছিল সহযোদ্ধা, তারা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য যারা আমাদেরকে ভয় দেখায়, তারা জানে না আমাদের জন্য কত মধুর জীবন অপেক্ষা করছে। এবং যেই মধুর জীবনের নিশ্চয়তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রত্যেকদিন আমাকে রিজিক দেন, যিনি পালন করেন, উনিই আমাকে নিশ্চয়তা বিধান করেছেন। পৃথিবীর কেউ আমাকে নিশ্চয়তা বিধান করে নাই। এবং বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছে, দীর্ঘদিন ধরে তারা কিন্তু মিডিয়া সন্ত্রাস ছিলেন একটু আগে মুফতি হানজালা সাহেব পার্লামেন্টে যাচ্ছে, ওনাকে বলতেছে কি, এই ধরনের যে মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে তারা আমাদেরকে প্রতিনিয়ত যে উৎপাদনের মধ্য দিয়ে তারা যায়, একটা সময়ে তারা আমাদেরকে হত্যাযোগ্য বানিয়ে দেয়। এই জন্য হলো আপনারা যারা আলেম ওলামা আছেন, শুধু আলেম ওলামা না, প্রত্যেকের জায়গা থেকে নতুন করে ভাবতে হবে, মিডিয়া জগতে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশে অনেকে বলে যে যা কিছু আমরা বলি এগুলা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আসবে না। আমাদের কাছে বড় মিডিয়া আছে, এটা জানেন তো কি? এটার কানে কোনো গোপন থাকে? এটা দিয়ে মোবাইল জার্নালিজম দিয়ে কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম। এবং যেই কোনো ঘটনা এখন ঘটে, এটা বিদ্যুৎ গতিতে সবার কাছে ছড়িয়ে যায়। এই জন্য যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো করেন না, আপনাদের যারা মালিক পক্ষ রয়েছে, যারা জীবন আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করে টাকা ইনকাম করেছে, এখন তাদের শখ হয়েছে যে বাড়ির সামনে হলো একটা দারোয়ান রাখা, সেই জন্য তারা একটা মিডিয়া এজেন্সি খুলে দেয়। এই যদি হয় মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, যেটা আমরা সংবিধানের স্বীকৃত বিষয় অনুযায়ী যে ফ্রিডম, প্রেস ফ্রিডম, সেটা তো বাংলাদেশ অনেক তলানিতে আছে। তাহলে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটা আমাদেরকে মন্ত্রী মহোদয় দিক নির্দেশনা দিবেন। আজকে যিনি এখানে এসেছেন মিডিয়া মন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার, উনি অনেক ভালো লোক। উনি 90-এর সেখান থেকে আমরা ঢাকা শহরে বিভিন্ন আড্ডা হতো, উনি কিন্তু বড় মাপের একজন ফিলোসফার আবার। তা আমরা বলবো যে মিডিয়া সেক্টরটা আপনার হাতে গিয়েছে, আপনি এটা যদি সুন্দর করে গড়ে তোলেন, আমাদেরকেও একটু অ্যাক্সেস দেন, আমাদেরকেও জঙ্গি না ভাবেন, আমাদেরকেও বাংলাদেশি হিসাবে ভাবেন, সার্বভৌমত্ব ইসলামের অতন্ত্র প্রহরী হিসাবে ভাবেন, একটু সুযোগ দিলে আমরা বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। এজন্য আমরা মনে করি শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত, যেই চ্যানেলের মধ্য দিয়ে আগামীতে যেই কেউ যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল
সেটা আপনার তথ্য অনুসন্ধান করে শাপলাদের পদ্মার আড়ালের কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। শেষ কথা যেটা বলবো, হেফাজতে ইসলামের সেই শাপলায় যারা এসেছিল, ম্যাসাকার চালানো হয়েছিল, দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছিলেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। কোথায় আছে? এই দাবিগুলো আমরা বাংলাদেশে যতদিন থাকবো ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে। এই জন্য হলো গেরুয়া সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের ফরেন পলিসি থেকে শুরু করে নতুন করে সবকিছু আমাদেরকে সাজাতে হবে। এই গেরুয়া সন্ত্রাসের শিকার মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। সে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। দোয়া করবেন, ভালোবাসা থাকবে, আপনাদের মধ্যে জায়গা দিবেন, আপনাদের বাসায় দাওয়াত দিবেন, মাদ্রাসা দাওয়াত দিবেন, আসবো যাবো, আপনাদের সাথে ঘুমাবো, থাকবো ইনশাআল্লাহ। তবে গেরুয়া সন্ত্রাস বাংলাদেশে আমরা কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র এবং সাবেক ইন্টারিম সরকারের অন্যতম উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভুঁইয়া। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজকে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সামনে উপবিষ্ট আমার ভাইয়েরা, সকলকে আসসালামু আলাইকুম। আমরা